আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। 11 দলীয় সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, সংবাদ সম্মেলন স্থগিত। জোটে থাকা না থাকার সিদ্ধান্ত নিতে দলীয় ফোরামের বৈঠকে 3 দলের শীর্ষ নেতারা। দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা। শতাধিক গুম খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্স ল্যাব ও সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ। ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের। ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 11 দলীয় এই সমঝোতায় থাকা না থাকা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দল তিনটির নিজ নিজ কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। বিকেল 3টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, মূলত চরমোনাইর পীরের কারণে জোট এই ভাঙনের মুখে পড়েছে। জামায়াতে ইসলামী তাদের কয়েক দফায় বাড়িয়ে ৪৫টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই তাতে রাজি নয়। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরও বেশি আসনের দাবিদার। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় যেতে পারছে না। এমনকি জামাত ৪৫ আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনাই রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়ে এই জোট। এদিকে চাহিদামতো আসন না পাওয়ায় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসলামী আন্দোলনের মজলিসে শুরায় মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলটির কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও তাদের প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে। জামাত তাদের দাবির প্রেক্ষিতে আরও বাড়িয়ে 15 থেকে 20টি আসন দিতে চায়। তবে দলটির শীর্ষ পর্যায়ের একটি সূত্রের তথ্য মতে তাতেও তারা সন্তুষ্ট না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের দাবির প্রেক্ষিতে 7 থেকে 3টি আসন বাড়িয়ে 10টি আসন দিতে চায় জামাত। এ নিয়ে দলটির কার্যালয়ে সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছে। দলীয় সূত্র বলছে তারা জোটে থাকারই সম্ভাবনা বেশি। অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর 2টার পর আন্দোলনরত 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ তথ্য জানিয়েছেন। বিকেল 4টায় রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের বাইরে থেকে বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। সারা দেশে বাহিনীর প্রায় 37,453 জন সদস্য মোতায়েন থাকবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে দূর থেকে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশে আসুক, তাদের বক্তব্যে কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, তবে আরাকান আর্মি অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না বাংলাদেশ। শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 8 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী।
প্রথমে জিয়াউলের অব্যাহতি চেয়ে করা আসামি পক্ষের আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগ পড়েন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। অভিযোগ পড়া শেষে কাঠগড়ায় থাকা জিয়াউলকে নিজের দোষ স্বীকার করবেন কিনা জানতে চান ট্রাইব্যুনাল। তখন দাঁড়িয়ে জিয়াউল বলেন, নট গিলটি। পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। এদিন সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন তিনি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12টা 45 দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে অবরোধ কর্মসূচি শুরু করে তারা। এতে করে সায়েন্স ল্যাব এলাকার যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীদের দাবি, গত 7 ও 8 ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনও সে বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচিতে নেমেছেন। তবে এরই মধ্যে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর এবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড়ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে গুরুত্বপূর্ণ এই 2 সড়কেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের 1 মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। মূলত গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 3 জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে 4 দিন চিকিৎসাধীন থাকার পর গত 10 ডিসেম্বর দুপুর 12টা 30 তার মৃত্যু হয়। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা UNRW এর বিরুদ্ধে নেয়া পদক্ষেপ বাতিল না করলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গত 8 জানুয়ারি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে গুতেরেস বলেন, ইসরায়েলের নেয়া পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন, সে সম্পর্কে জাতিসংঘ উদাসীন থাকতে পারে না। অবিলম্বে এগুলো প্রত্যাহার করতে হবে। ইসরায়েলের পার্লামেন্ট 2024 সালের অক্টোবরে একটি আইন পাশ করে সংস্থাটিকে সে দেশে কাজ করতে নিষিদ্ধ করে। পাশাপাশি কর্মকর্তাদের সংস্থাটির সঙ্গে যোগাযোগ করাও নিষিদ্ধ করে দেশটি। এরপর গত মাসে সেই আইন সংশোধন করে UNRW এর কেন্দ্রগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে। ইসরায়েলি কর্তৃপক্ষ গত মাসে UNRW এর পূর্ব জেরুজালেম অফিসও জব্দ করে। জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের দখলকৃত বলে মনে করে, তবে পুরো জেরুজালেমকে দেশের অংশ বলে দাবি করে ইসরায়েল। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে 2026 ফিফা বিশ্বকাপের ট্রফি। সকালে বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ট্রফিটি। এই ট্রফির সঙ্গে এসেছেন 2002 সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলোবার্তো সিলভা। সোনালী রঙের ফিফা বিশ্বকাপ ট্রফিটি বিমানবন্দরে গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ট্রফিটি নিয়ে আসা হয়েছে রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে। সেখানে কোকাকোলার আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকেলে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। বেলা 2টা থেকে 4টা পর্যন্ত তারা বিশ্বকাপ ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাবেন। তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকছে না। ফিফা ট্রফিটি ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে।
আগামী জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে 2026 বিশ্বকাপ আসর। প্রিয় দর্শক, এই ছিল আজকের মিড ডের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।